হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের হাসনাইন স্টোরি চ্যানেল। আমাদের চ্যানেলের সকল প্রকার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ। মায়াটুকু রেখে তুমি চলে গেলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তুমি আমার প্রাক্তন হলেও আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। ক্ষমা করার মতো কোনো কিছুই খুঁজে পেলাম না। ন্যূনতম কারণ নেই এই শূন্যতাকে ক্ষমা করার। তুমি এক বিন্দু আমার জন্য ব্যথিত না, ঠিকই সুখে আছো, স্বামী সংসারে বেশ ভালোই আছো। আমি কেন পারবো না ভালো থাকতে? ফারার ছবি হাতে নিয়ে কথাগুলো বলছে ইয়াসির। 3 বছরের প্রেমের সমাপ্তি ঘটেছে 4 মাস আগে। ভার্সিটির সেকেন্ড ইয়ার থেকে শুরু হয় প্রেম। সমবয়সী প্রেম হলেও দুজন দুজনের মাঝে তুমি তুমি সম্পর্ক, কেউ কাউকে তুই বলে সম্বোধন করেনি। 4 মাস আগে ফারার সকল সম্পর্ক ভেঙে বিয়ে করে পরিবারের পছন্দের ছেলেকে। ফারা চাইলেই পারত বিয়েটা ভেঙে দিতে, কিন্তু নানান অজুহাতে দেখিয়ে বলেছে বিয়েটা ভাঙা সম্ভব নয়। অবশ্য ইয়াসিরের একটি দোষ অবশ্য আছে, সে বেকার। বাবার বড়লোক হলেও সে তো বেকার। বাবার টাকা অপচয় একদমই পছন্দ নয় ইয়াসিরের, তাই বড় লোক বাবার লাখ টাকা খরচ করে গার্লফ্রেন্ডকে গিফট করা হয়নি। মাঝে মাঝে ছোট ছোট ফাংশন করত সে। গানের গলা বেশ ভালো, আর সেই টাকা দিয়েই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি করত। এইসব নিয়ে ফারা কখনোই অভিযোগ করেনি, তবে হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল। ছেলে বড় চাকরি দেখে লোভ লেগেছে হয়তো, নিজেকে ঘরবন্দি করে রেখেছে ইয়াসির। মেয়েদের সম্পর্কে বদ্ধমূল ধারণা জমেছে, সব মেয়েরাই হয়তো টাকার পাগল। এমনই এক ধারণা নিয়ে ঘরবন্দি হয়ে চলে গেল 4 মাস। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তাগ্রস্ত রাবেয়া খাতুন। স্বামী প্রবাসী, এতদিন ছলচাতুরি করেও আজ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ঝমঝমে কেঁদে উঠলেন, বলে দিলেন গত 4 মাসের কথা। রাবেয়ার কথা শুনে রাইসুল শেখ তখনই সিদ্ধান্ত নেয় দেশে ফিরবেন। দু চোখের পানি মুছেন রাবেয়া। খাবার হাতে আসে ছেলের রুমে। অন্ধকার গুমুট এক রুম, যে রুমের চারপাশ জুড়ে রয়েছে ওয়াইনের গন্ধ। গা গুলিয়ে আসে রাবেয়ার। পুরো ঘর ছড়িয়ে আছে সিগারেটের শেষ অংশ। বদ্ধ ঘরে দম নেওয়া কষ্টসাধ্য। এক ফোঁটা আলো প্রবেশের সুযোগ নেই। ব্যালকনির ডোর খোলা হয় না 4 মাস যাবৎ। খানিকটা পাগলের মতো অবস্থা ইয়াসিরের। সুপের বাটি রেখে এগিয়ে আসে রাবেয়া। 2 হাঁটুর মাঝে মুখ গুজে মেঝেতে বসে আছে ইয়াসির। গালে খোঁচা দাড়িগুলো বেশ বড় হয়ে আছে। চুল না কাটায় চুলগুলো কেমন বিদঘুটে লাগছে। বোধহয় শ্যাম্পু করা হয় না কয়েক মাস। ছেলের মাথায় হাত বুলিয়ে রাবেয়া বললেন, আর কতদিন এইভাবে থাকবি বলতো? জানি না। একটা মেয়ের জন্য জীবনকে শেষ করে দিবি? যে মেয়েটা তোকে ছেড়ে সুখে আছে, সে মেয়েটার জন্য নিজের জীবনকে কঠিন করে দিবি? চলে যাও আম্মু। ইয়াসির! চাপা কান্নায় ভেঙে পড়েন রাবেয়া। মায়ের দিকে এক পলক তাকায় ইয়াসির। রাবেয়া বেশ শুকিয়ে গেছে, চিন্তায় চোখে মুখে কালি জমেছে। বিপর্যস্ত অবস্থা কান্না যেন অশরীর রূপক দিয়েছে। ইয়াসিরের বুক ধক করে ওঠে। সে বলে, এ কি অবস্থা করেছো আম্মু? আম্মু বলে সম্বোধন করবি না আমায়, তোর আম্মু মরে গেছে। আঁচলে মুখ গুজে চলে যায় রাবেয়া। খোলার দরজার দিকে তাকিয়ে থাকে ইয়াসির। শূন্যতার মায়া তাকে শেষ করে দিচ্ছে। পেটে খিদে থাকায় উঠে দাঁড়ায়। ভালো খারাপ যেভাবেই হোক জীবন চলে যায়, তবে যে যন্ত্রণা বয়ে বেড়ায় হয়তো তা কখনোই যায় না। লাঘব হয়, তবে কোনো এক অন্ধকার রাতে পুরো স্মৃতিগুলো অশ্রু হয়ে ঠিকই ধরা দেয়। বহুদিন পর আজ ফোন হাতে নিল ইয়াসির। পাওয়ার অন করে ফেসবুক আইডিতে লগ ইন করতেই নোটিফিকেশনের কান ঝাঁজিয়ে ওঠে। 2 হাতে কান চেপে রাখে। মিনিট 5 পর সমস্ত নোটিফিকেশন শেষ হয়ে ফোন স্থির হয়। মেসেজ অপশন, কয়েকশো মেসেজ। নোটিফিকেশনের অবস্থা আরও বাজে। পেজের উপরে স্ক্রিনে 1000+ নোটিফিকেশনের লাইন। কোনো দিকে পাত্তা দেয় না ইয়াসির। নিউজ ফিডে চোখ যেতেই ভেসে উঠে ফারার ও তার হাজবেন্ডের কাপল পিক। আজকেই আপলোড করেছে ক্যাপশনে লেখা, আমাদের পুচকু আসার অপেক্ষায়। কয়েক সেকেন্ড থম মেরে থাকে ইয়াসির।
কিছু মুহূর্ত পর বুঝতে পারে ফারাহ প্রেগনেন্ট। বুকের চাপা কষ্টটা তীব্র গতিতে হৃদয়কে আঘাত করে। চোখ দুটো অশ্রুতে সিক্ত হয়। ভেজা পল্লব মেলে দিয়ে তাকায় ফোনের স্ক্রিনে। ফারাহর হাসি মুখটা বরাবরই প্রিয়, তবে আজ বিষাক্ত লাগছে। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট নারী মনে হচ্ছে ফারাহ নামের ওই বিষাক্ত নারীটিকে, যাকে ভালোবেসে অর্ধমৃত সে। নিজেকে ধরে রাখতে পারে না ইয়াসির। ফোনটাকে আছাড় মেরে কয়েক টুকরো করে নেয়। দেয়ালের সাথে লাগিয়ে রাখা গিটার দিয়ে পুরো রুমের জিনিসপত্র ভেঙে ফেলে। কাঁচ ভাঙার আওয়াজে ছুটে আসে রাবেয়া ও রাইসুল। গত 3 মাস ধরে ছেলেকে অনেক বুঝিয়েছেন। ছেলের উত্তর ছিল হেয়ালিপনায় ভরা। কিছুদিন আগে মাস্টার্সের ফাইনাল এক্সাম হয়ে গেছে। বন্ধুরা কয়েকবার এসেছে বোঝাতে, প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে গেছে। চোখের জলে বুক ভাসায় রাবেয়া। রক্তাক্ত শরীরে বসে আছে ইয়াসির। ছুটে আসেন রাইসুল, ছেলেকে বুকে জড়িয়ে বলেন, ইয়াসির বাবা, আমার মরে যাবি তুই। নিজেকে শেষ করে দিয়ে আমাদের জীবন্ত লাশ বানিয়ে দিচ্ছিস। আমাকে মরতে হবে আব্বু। শূন্যতার মায়া আমাকে শেষ করে দিয়েছে। আই হেট হার ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড। কথা শেষ করতে পারে না ইয়াসির। আধো আধো বলিতেই জ্ঞান হারায়। রাবেয়া চিৎকার করে ওঠে। ছেলের করুণ অবস্থা তাকে দগ্ধ করে। রাইসুলের চোখে পানির ধারা নামে। একমাত্র প্রিয় পুত্রকে হারিয়ে ফেলার ভয় জাগে। হসপিটালে বেডে শুয়ে আছে ইয়াসির। একটু আগেই তার জ্ঞান ফিরেছে। হাতে ব্যান্ডেজ করা। অধিক ক্ষতটা হাতের উপর দিয়েই গেছে, তবে শরীরে বেশ কিছু অংশে হয়েছে ছোট ছোট ক্ষত। হাতে ক্যানুলা বাঁধা দেখে ভ্রু কুঁচকে তাকায়। কপালে ভেসে উঠে সরু কয়েকটি ভাঁজ। এক হাতে আঙ্গুলের সাহায্যে টান মেরে ক্যানুলা খুলে ফেলে ইয়াসির। কপাল হাতড়িয়ে বুঝতে পারে ব্যান্ডেজ করা। আশেপাশে কেউ নেই, সেই সুযোগে কেবিন থেকে বেরিয়ে আসে সে। কেবিনের বাইরে করিডোর দিয়ে চলে আসে হসপিটালের মেইন গেটে। তখনই চোখ যায় ওয়েটিং চেয়ারে বসে থাকা ফারাহর দিকে। দু চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ায়। মুখ দিয়ে উচ্চারণ করে, ফারহা। তৎক্ষণাৎ মাথায় আসে এই মেয়েটা তার ফারাহ নয়, এ যে অন্যের বউ, অন্যের বাচ্চার মা। তাচ্ছিল্য রেখে ফুটে ওঠে অধর কোণে। দরজা ঠেলে বেরিয়ে আসে। ঠিক তখনই চোখাচোখি হয় দুজনের। নিষ্পলক তাকায় ফারাহ। বহুদিন পর প্রাক্তনীর সাথে দেখা হতেই অস্বস্তি হয়। ধীর পায়ে এগিয়ে আসে সে। ইয়াসিরের ইচ্ছে হয় চলে যেতে, তবে সে যায় না। মাটি কামড়ে দাঁড়িয়ে থাকে। ফারাহ হাসার চেষ্টা করে বলে, আমাকে ক্ষমা করে দিও ইয়াসির। তুমি কোনো ভুল করেছিলে ফারহা? তোমার চোখে মুখে নেই কোনো অনুতাপের ছায়া। ক্ষমা তাকেই করা যায় যে অনুতপ্ত। তবে তুমি তোমার নিজ কর্মের জন্য খুশি। ইয়াসির, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবেসেছি। চলে আসো তাহলে। কথাটা বলেই ফারাহর হাত চেপে ধরে ইয়াসির। উদ্বিগ্ন কণ্ঠে বলে, আসো। আরে আসো না কেন? মাথা নিচু করে নেয় ফারাহ। তাচ্ছিল্য স্বরে ইয়াসির পুনরায় বলে, তোমার গর্বে একটি প্রাণ না থাকলে আমি তোমাকে অভিশাপ দিতাম। আজ বলতে ইচ্ছে করছে, ভালোবাসা আমাকে স্বার্থপর হতে বাধ্য করেছে। কারণ আমি ভালোবাসায় ধোঁকা পেয়েছি, বুঝেছো? ধোঁকা। তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। তোমার অনাগত সন্তানের জন্য শুভেচ্ছা রইল। দোয়া করি সে যেন তার মায়ের মতো কোনো প্রতারকের শিকার না হয়। কথাটা বলেই বেরিয়ে যায় ইয়াসির। এক পলকের জন্য ফিরে তাকায় না সে। অন্য স্ত্রীর দিকে প্রেমের দৃষ্টিতে তাকানোর মতো বিশ্রী অনুভূতি তার নেই। ঠিক করে বিকলাঙ্গের মতো আচরণ করবে না সে। কার জন্য পাগলামি করবে সে? ওকে ঠকিয়েছে তার জন্য? প্রতারকের জন্য পাগলামি করা মানে প্রতারককে সাপোর্ট করা। একদলা থুতু মেরে ইয়াসির বলে, যে ভালোবাসা টাকায় পাওয়া যায় সে ভালোবাসা আমার না হোক। প্রিয় ভালোবাসা অপ্রিয় প্রাক্তন হোক। ইয়াসির হসপিটাল থেকে বাসায় ফিরেছে আজ 20 দিন হতে চলেছে। ক্ষণে ক্ষণে বুঝে গেছে ইয়াসির বেইমানের জন্য অশ্রু ফেলা আর অপাত্রে কন্যাদান সমান কথা। তবে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না সে। মনের গহীন থেকে দীর্ঘশ্বাস আর লুকায়িত কষ্টগুলো হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয়। পারে না শান্ত হতে। একা একটা বদ্ধ করেই যেন শান্তি। ঠিক শান্তি নয়, কষ্ট লুকানোর চেষ্টা, ব্যর্থ চেষ্টা।
ঘরের দরজায় নক পড়তেই পিছন ফিরে তাকায় ইয়াসির। রাইসুলকে দেখে উঠে বসে, যথাসম্ভব সিগারেটের শেষ অংশ কুড়িয়ে বসার স্থান করে দেয়। ইয়াসিরের মাথায় হাত বুলায় রাইসুল। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। দুঃখ একটাই, নিজের এত সম্পত্তি থাকতেও তার ছেলের গার্লফ্রেন্ড টাকাওয়ালা ছেলের ঘরে বাসা বেঁধেছে। বুক ভাঙা আর্তনাদ আসে তার। দীর্ঘশ্বাস লুকিয়ে বলেন, ঘর থেকে একটু বেরিয়ে আয় বাবা, বাইরের জগৎটা একটু দেখ। সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা আছে, তুই কেন আটকে গেলি বাবা? শূন্যতা লাঘবের জন্য শূন্যতাকেই খুঁজি আব্বু। তুমি এত ভেবো না, তোমার ছেলে এত সহজে মরবে না। কই মাছের জান। ইয়াসির, পাঞ্জাবির হাতাতে চোখ মুছে রাইসুল ইয়াসিরের দিকে সিক্ত নয়নে তাকিয়ে চলে যায়। মিনিট পাঁচেক পর উঠে আসে ইয়াসির। নতুন ফোনটা ওপেন করে মেমোরি লাগিয়ে নেয়। গ্যালারিতে যেতেই ভেসে আসে নিজের গাওয়া গান। গিটারের শব্দে চোখ বন্ধ করে নেয় সে। প্রিয় সুরের তালে মাথা ঝিমিয়ে আসে। বুকে বাজে স্বপ্নের গান। নিঃস্বপ্নকে আঁকড়ে ধরার উদ্দীপনায় বুক কাঁপে। ঝনঝনিয়ে বাজে বাঁশির শব্দ, সাথে হৃদয় কাঁপানো ভায়োলিনের সুর। ড্রাম কিট বা ট্রাপ সেটের ভারী আওয়াজে হৃৎপিণ্ড নেচে ওঠে। ট্রাম্বোর্ডে খুশির আওয়াজের সাথে পিয়ানোর মাতাল করা আওয়াজ। পুরনো দিনে ফিরে যায় ইয়াসির। নিজের করা লিরিক্সের সাথে ঠোঁট মিলায় সে। ভালো লাগায় বুক শিরশির করে অনুভূতি হয়। হঠাৎ তার হারিয়ে যাওয়া জ্ঞান ফিরে আসে। মিউজিক অন করে দুহাত পিছিয়ে যায়। একই হচ্ছে তার সাথে। স্তব্ধ হয়ে যায় চোখ দুটো। ধীর পায়ে আগায় গিটারের দিকে। ভেঙে যাওয়া গিটারে হাত বুলায় সে। নিজের প্রাণকে ভেঙে ফেলেছে, ভাবতেই কষ্ট হয়। পরপর চুমু খায় সেই ভাঙা গিটারে, যত্ন করে তুলে রাখে কাবার্ডে। শিশির ভেজা শেষ বিকেলে লাল আলো জানালায় ফাঁক ফোকর গলে ঢুকে যায় ঘরে। রাঙিয়ে দেয় ইয়াসিরের দুটি হাত। প্রাণ ভরে নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় জানালায়। পর্দা মেলে দিতেই শেষ বিকেলের আলো এসে লাগে চোখে মুখে। অজান্তে ঠোঁটে হাসি ফোটে। বিধ্বস্ত চেহারায় সেই হাসি যেন গোবরে গজা পদ্ম ফুল। চোখ বন্ধ করতেই মৃদু সমীরণ এসে পুরো শরীর করে হিমশীতল। চোখের পাতা ভিজে যায় নোনা জলে। চোখের কার্নিশ বেয়ে ঝরে যায় শেষ বিন্দু। চোখ মেলতেই ভেসে ওঠে সন্ধ্যার আধার। ভারী অবাক হয় ইয়াসির। এই তো দিন ছিল, রাত হলো কেমন করে? ধীরে ধীরে পুরো শহরে কর্মব্যস্ত মানুষগুলো এগিয়ে চলে। শুধু থমকে থাকে ইয়াসির। এক মুহূর্তের জন্য মনে হয় আমি কেন পিছিয়ে আছি? এভাবে গুটিয়ে থাকা মানেই তো হেরে যাওয়া। ইয়াসির জায়হান কখনো হারতে পারে না, ভেঙে যায় না। তবে উঠে দাঁড়ানোর ক্ষমতা তার আছে। রাতের আধারকে সাক্ষী রেখে শপথ করে সে আর হেরে যাবে না। এগিয়ে যাবে সকল শূন্যতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। যে মায়া নিজেকে থাকতে চায় না, তাকে ধরে রাখা মানে নিজেকে শাস্তি দেয়া। নিজেও তো হেরে যাওয়ার মাঝে নেই কোনো কৃতিত্ব। ইয়াসির শুনতে পায় কিছু আওয়াজ। হৃদয় থেকে ভেসে আসা আওয়াজের সাথে জুড়ে যায় প্রকৃতির মায়া। তারা যেন কানে কানে এসে বলে যায়, এগিয়ে যাও, শূন্যতার মায়াকে হারিয়ে দাও। রাতকে ম্লান করে ভোরকে টেনে নাও, তবেই তুমি সফল। সারা রাত কেটে যায় বেলকুনিতে। রাতকে ম্লান করে হয় ভোর, এক নতুন ভোর। যে ভোরে উদ্দীপনা নিয়ে প্রবুদ্ধ হয় ইয়াসির। চোখে মুখে তৃপ্ত হাসি। লম্বা করে শ্বাস নেয় সে। স্বচ্ছ বাতাসে বেড়ে যাওয়া লম্বা চুলগুলো উড়ে। বা হাতের সাহায্যে চুলে হাত বলিয়ে রুমে আসে। ফ্রেশ হয়ে সোজা যায় ডাইনিংয়ে। রাবেয়া খাবার সাজাচ্ছেন। ছেলেকে দেখে চমকে যায়। দারুণ এক হাসি দিয়ে ইয়াসির বলে, গুড মর্নিং আম্মু, দ্রুত নাস্তা দাও, সেলুনে যাব। অবাক হয়ে যায় রাবেয়া। মুখ দিয়ে কথা বের হয় না। ইয়াসির উঠে গিয়ে রাবেয়াকে জড়িয়ে ধরে। ঘাড়ে মাথা রেখে হেসে বলে, কি হলো আম্মু, খাবার দাও। এই ইয়াসিরকে ভালো লাগছে না, সেই আগের মতো হয়ে গেছি আমি। রাবেয়ার দু চোখ দিয়ে জল গড়ায়। অস্ফুট স্বরে বলে, শুনছো, তোমার ছেলে ঠিক হয়ে গেছে। আমার ইয়াসির আগের মতন হয়ে গেছে। দেখো সবাই আমার ইয়াসির।
চাপা কান্নায় ভেঙে পড়ে তিনি। ছেলের গালে হাত রেখে চুমু খায়। মায়ের হাসি দেখে চোখে জ্বালা উঠে ইয়াসিরের। আম্মু বলে আর্তনাদ করে ওঠে। রাইসুল এসে সাক্ষী হয় সে দৃশ্যের। প্রচন্ড অবাক হয়ে ডাকেন, ইয়াসির, বাবা আমার। আব্বু, আই এম সরি, তোমাদের খুব কষ্ট দিয়েছি আমি। রাইসুলকে জড়িয়ে ধরে কথাগুলো বলে সে। কান্নায় রমরমা হয়ে উঠে পুরো বাসা। এ যে সুখের কান্না, নতুন ভোরের কান্না। কাপা স্বরে রাইসুল বলে, রাবেয়া, আমার ছেলেকে খেতে দাও, আমরা আজ আবার আগের মতো নাস্তা করব। মাথা ঝাঁকিয়ে আঁচলে মুখ গুজে রাবেয়া কিচেন থেকে খাবার এনে টেবিলে পরিবেশন করে। সকালে একসাথে নাস্তা করে। হাসি ঠাট্টাময় এক সুন্দর সুখী পরিবার। খাওয়া শেষ হতেই ইয়াসির বলে, আমি বাইরে যাচ্ছি, সেলুন থেকে ফ্রেশ হয়ে আসি। আজকে ইলিশ মাছের লেজ ভর্তা করো তো, লাঞ্চে জমিয়ে খাওয়া হবে। ইয়াসির বাসা থেকে বেরিয়ে আসে। দারোয়ানের থেকে চাবি নিয়ে গ্যারেজ খুলে। এই অংশটা তার পার্সোনাল গ্যারেজ। এখানেই রয়েছে তার গাড়ি, নানান রকম কালেকশন। সবগুলোই তার বাবার দেওয়া গিফট। একমাত্র ছেলে, কোনো কিছু চাইতে হয়নি। নতুন কিছু লঞ্চ হলেই ছেলেকে গিফট করেছেন তিনি। আর প্রতিবার ইয়াসিরের বকা শুনতে হয়েছে, তবুও এই অভ্যাসটা অব্যাহত রেখেছে তিনি। শার্টে গাড়ি ছাপিয়ে চোখ যায় কোনার পড়ে থাকা বাইকের দিকে। এই বাইকটা তার গানের ফাংশনের টাকায় কেনা। স্বল্প মূল্যের বাইকটার তার প্রাণ। পাশে থাকা দামি বাইক দুটোর দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। ময়লা পড়ে যাওয়ায় বাইকটায় হাত বোলায়। এই ধুলোবালি জমায় বাইকটাই চালাবে সে। ভালো করে ওয়াশ করে বাইকের ব্রেক, ইঞ্জিন চেক করে নিয়ে বের হয় সেলুনের উদ্দেশ্যে। হালকা শিশির বাতাসে গায়ের প্রতিটা লোমকূপ জেগে ওঠে। নতুন পরিবেশের সাথে পরিচয় হয় সে। এই এক বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সবকিছু যেন নতুন আর সচ্ছল। আসলে মন ভালো থাকলে সবকিছুই অমৃত লাগে। চুলগুলোতে হাত বুলিয়ে মোহ হাসে ইয়াসির। সেলুনে গিয়ে নতুন হেয়ার কাটিং দিয়ে নেয়। ফ্রেঞ্চ কাটিং এর দাড়ি কেটে বের হয়ে আসে। বাইকে উঠতে চোখ যায় বাইকের মিররে। নিজেকে চিনতে বেগ পেতে হয় তার। গলায় মুখে হাত বুলিয়ে শ্বাস ফেলে। একটু আগে ইয়াসিরকে বদ্ধ পাগলই মনে হতো। এখন ঠিক কতটা পরিবর্তন হয়েছে। বাতাস বইতেই থাকে। বাইকের গতি বাড়িয়ে দেয় ইয়াসির। এ সুখ অনুভূতি যেন সব শূন্যতাকে ম্লান করে দেয়। তাই প্রচেষ্টা আগাতে থাকে। হয়তো ভালো থাকা হবে না, তবে চেষ্টা করতে ক্ষতি কি। তার রমরমা ভাবনার অতুলে এক ঘুমট আর্তনাদ ভেসে ওঠে। ইয়াসির চট করে ব্রেক কষে। একটা অল্প বয়সী মেয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। তাকে থামাতে দেখে চট করে বাইকে উঠে বসে। সবটাই যেন ইয়াসিরের মস্তিষ্কের উপর দিয়ে চলে যায়। মেয়েটি তাগাদা দিয়ে বলে, দ্রুত চালান, আমার ভার্সিটিতে ফাংশন রয়েছে। কি আশ্চর্য! পাগল মেয়েটির কথাতে বিনা বাক্যে বাইক চালাচ্ছে ইয়াসির। কিভাবে কি হলো সে জানে না। যখন খেয়াল হলো তখন তারা ভার্সিটিতে পৌঁছে গেছে। জুহি হেলমেট খুলে এগিয়ে দিচ্ছে। ইয়াসির ভারী অবাক হয়ে ডাকে, লিসেন, আমি আপনাকে কেন ড্রপ করলাম বলেন তো? এমন ধারার কথা এই জন্মে শুনিনি জুহি। 100 টাকার নোট ধরিয়ে দিয়ে বড় বিরক্ত হয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। ছুটে যায় ভার্সিটির ভেতরে। ইয়াসির খেয়াল করে দেখে এটা তারই ইউনিভার্সিটি। সে যেন একটা ঘোরে ডুবে। বাইক পার্ক করে ছুটে যায় ভেতরে। চারপাশে চোখ বুলিয়েও মেয়েটিকে খুঁজে পায় না। কি হলো তার সাথে? সবটাই সত্যি নাকি ঘোর? ঘুম ভাঙলেই যেন পালিয়ে যাবে। ইয়াসিরের সমস্ত শরীর জুড়ে অনুভূতিরা খেলা করছে। এই ভার্সিটি তার বড় আপন। কত স্মৃতি মেখে আছে এখানে। সে ধীর পায়ে এগোতে থাকে। প্রতি কদমে অনুভব করে শুভ্রতা। এই অনুভূতি, এই ভালো লাগা সবটা কেমন আগেই আসেনি? কেন বুঝেনি সে? জীবন থেকে একটি বছর শেষ হওয়ার পর কেন মনে হলো শূন্যতার মায়া ধরে থাকা উচিত হয়নি? ইয়াসির গভীর ভাবনায় বোধ। অমন সময় চারপাশ থেকে আওয়াজ শোনা গেল। মাঠের মধ্যে ভিড় জমেছে। ইয়াসির সেদিকে এগোয়।
দেখলো সেই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলছে, তবে কি বলছে সে যেন বুঝলো না। কেমন একটা সম্মোহন অনুভব হচ্ছে, মনে পড়ছে পুরনো দিনের কথা। একই সাথে ভালো লাগা কাজ করছে, আবার খারাপ লাগাও কাজ করছে, জ্বলছে দু চোখ। এই ক্যাম্পাসের অলিতে গলিতে মিশে আছে তার অতীত, তার ভালো লাগা, ভালোবাসা। ফারা নামের সেই মেয়েটি। ইয়াসির হুট করেই শরীর খারাপ অনুভব করলো। সে একটা গাছের নিচে ঘাসের উপর বসে পড়ল, মাথা নত করে রইল। হোস্টিং শেষে হাঁপ ছেড়ে বাঁচল জুহি। ভার্সিটিতে তার প্রথম হোস্টিং ছিল আজ। সে ভেবেছিল আজ সর্বনাশ হবে বুঝি, প্রথম দিনেই বুঝি গন্ডগোল হয়ে গেল। তবে না, সময় মতো পৌঁছতে পেরেছে সে। বন্ধুদের সাথে সেটা নিয়েই আলোচনা করছিল। সেই সময়ে নজরে পড়ে ইয়াসিরকে। ছেলেটার পোশাক দেখেই চিনল ও। কিছুটা বিরক্ত হয়ে বন্ধুদের বলল, তোরা যা, আমি দেখি এই লোকের সমস্যা কি। জুহি ইয়াসিরের কাছে এসে দাঁড়ায়, একবার ভালো করে দেখলো, তারপর ভূত নাচিয়ে বলল, কি মিস্টার, এখানে কেন? ভাড়া তো কম দিইনি, বরং বেশি দিয়েছি। ইয়াসির বোধহয় শুনল না, তাই জবাবও দিল না। এদিকে জুহি ভারী অবাক। ও কিছুটা নিচু হলো, আগাগোড়া ভালো করে মানুষটাকে দেখে পুনরায় বলল, এই যে শুনছেন না নাকি? এবার কথাটা শুনল ইয়াসির। মাথা তুলে তাকাতেই নজরে এলো জুহির মুখখানা। ও কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না। জুহির মুখটা ঈষৎ কালো হয়ে গেল। ছেলেটা কোনোভাবে পাগল তো মনে হচ্ছে না তার। বলেন আর কত টাকা চান? ইয়াসির কিছুটা বিস্মিত, সেই সাথে কথাটা একেবারেই বুঝতে পারছে না। জুহি আরো 100 টাকা বের করে এগিয়ে দিল। আশা করি এতে হয়ে যাবে, এইটুকু রাস্তায় তো এসেছে। সরি, কি? ধরুন। বুঝলাম না ঠিক, আপনি টাকা কেন দিচ্ছেন? সে কি, আপনার বাইকে এলাম, টাকা নিবেন না? কিছু সময় ভ্যাবলার মতো তাকিয়ে রইল ইয়াসির। জুহি ভ্রু নাচিয়ে শুধালো, কি আপনার মতলব ভিন্ন নাকি? মিস, আপনি আমাকে বাইক রাইডার ভেবেছেন? ভাবার কি আছে, আপনি তো রাইডারই, তাই না? ইয়াসির কি বলবে আসলেই বুঝলো না। জুহি নিজেও চিন্তায় পড়ে গেল। সে তো উবার কলই করেছিল, তবে ছেলেটা পোল্টি কেন খাচ্ছে? জুহি যখন ভাবনায় ডুবে, ইয়াসির তখন উঠে পড়েছে। জুহির দেওয়া টাকাটা এগিয়ে দিয়ে বলল, আপনি ভুল ভেবেছেন, আমি ওভারের বাইক রাইডার নই। জুহি ভীষণ লজ্জায় পড়ল। কিভাবে কি হলো বুঝে উঠেনি। ইয়াসির ওর মনোভাবটা বুঝতে পেরে বলল, ইটস ওকে, ব্যাপার ছিল না, টাকাটা রাখুন। ইয়াসির কেমন করে চলে গেল জুহি জানে না, তবে তার সত্যিই খারাপ লাগছে। মানুষটা কোনোভাবে অপমানিত হলো কি? জুহি এই একটা সমস্যা, কাউকে কোনো কিছু বলে ফেললো অথবা কোনোভাবে কষ্ট দিয়ে ফেললে সারাদিন শান্তি পায় না, কোনোভাবে স্থির থাকতে পারে না। সারাক্ষণ সেই মানুষটার কথাই স্মরণ হবে, অনুতাপে আগুনে একেবারে জ্বলে যাবে। পুরো দিন আজ ব্যস্ততায় গত হয়েছে। জুহি ক্লান্ত, শরীর চলছে না। ও ধীর স্থিরভাবে গাড়ি থেকে নামলো। দারোয়ান গেটের কাছে এসে বসে ঝিমোচ্ছে। লোকটাকে পাশ কাটিয়ে ভেতরে এলো ও। লিফট 8 তলায়। ও দাঁড়িয়ে রইল। আরো কিছু সময় পার হলো, তবে লিফট আসছে না। জুহি বিরক্ত নিয়ে চাইছে নিজের বোকামি দেখতে পেল। সেই তো লিফট বাটনই প্রেস করেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে লিফট বাটন প্রেস করে জুহি। কিছু সময় পর লিফট নামলো। বড় ক্লান্ত সে, মাথা ঘোরাচ্ছে যেন, চোখ বন্ধ করা ছিল। হুট করেই মনে হলো পুরো লিফট ভেঙে পড়ে যাচ্ছে। অসম্ভব শব্দে চিৎকার করে উঠল জুহি। ওর চিৎকারে পাশে থাকা ব্যক্তিটাও যেন ভয় পেল। জুহি ভয়ে প্রায় কান্না করে দিল। হুট করে প্যানিক করা তার স্বভাবের মধ্যে পড়ে। তার চোখ মুখে অবস্থা হলো বেহাল। তারপর কেটে গেল কিছু সময়। জুহি বুঝলো সে কারো শার্ট খামচে আছে। খেয়াল হতেই ছিটকে সরে গেল ও। ইয়াসির কিছুটা বিরক্ত ও দ্বিধান্বিত। দুজনেই দুজনের মুখশ্রী দেখে একজন বলে, আপনি? তারপর আর কেউই উত্তর দিল না। কারেন্ট চলে গিয়েছে, তাই থেমে গিয়ে নিচতলায় এসে লিফট দরজা খুলে গেল। দুজনেই নেমে পড়ল। কেউ কোনো কথা বলল না।
অন্ধকারে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে পাশাপাশি চলছে দুজন, কেউ কোনো বাক্য বলছে না, কেবল সিঁড়ি বেয়ে উঠে চলেছে। অথচ দুজনের মনেই প্রশ্ন, কিন্তু অদৃশ্য এক কারণেই কেউ কোনো প্রশ্ন ব্যক্ত করতে পারছে না। ওরা দুজনেই 9 তলায় এসে থামলো। এবার দুজন দুজনার দিকে তাকালো, কারণ তারা একই তলায় এসে থেমেছে। জুহি একটু সচেতন হয়ে কলিং বেল চাপলো। দরজা খুলে গেল মুহূর্তেই। জুহি পেছন ফিরতে দেখলো ইয়াসির কারোর সাথে ফোনে কথা বলছে। তারপরের ঘটনা পুরোটাই অপ্রত্যাশিত। হাত মুখ ধুয়ে এসে জুহি দেখলো সোফায় বসে আছে ইয়াসির। কারেন্ট চলে এসেছে। অন্ধকার হলে না হয় ভূত দেখেছে বলে চোখ কচলাতো, তবে এখন তো ভুল কিছু নয়। স্বয়ং ইয়াসির বসে আছে, তার সামনে নাস্তা রাখা। কি রে, খাচ্ছিস না কেন? বাক্যটি শেষ করে সোফার দিকে এগিয়ে গেল জুহির ভাই জোহান। ইয়াসির মৃদু হেসে বলল, এই তো তোর জন্য অপেক্ষা করছিলাম। জুহির মনে হলো আজকে এই সবটা ভ্রম। এই লোক, এই বাড়ি, ভার্সিটি, অনুষ্ঠান, সে সত্যিই ভয় পেয়ে গেল। মাথাটা কেমন করতে লাগলো। কোনোভাবে ভূতে পেল কি তাকে? সেদিনের পর থেকে একাধিকবার দেখা হলো ভাইয়ের বন্ধু নামক মানুষটার সাথে। ইয়াসির আগে কখনোই তাদের বাড়ি আসেনি, সেদিনই প্রথম এসেছে। জোহান বাসাতে বন্ধু বান্ধব কখনোই আনেনি, তাই ইয়াসিরকে চেনার কোনো উপায় ছিল না। জুহি চঞ্চল, সেটি চট করে বোঝা যায়। মেয়েটি আজকাল ইয়াসিরের জীবনে ফুল হয়ে ঝরতে চায়, তবে ইয়াসির সেই সুযোগটা দিচ্ছে না, কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না সে। জুহি একরাশ মন খারাপ নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়েছে। এ পথ দিয়েই যাবে ইয়াসির, সে ঠায় দাঁড়িয়ে রইল। 1 মিনিট 2 মিনিট করে পাক্কা 30 মিনিট দাঁড়িয়ে রইল সে। ইয়াসির মেয়েটিকে দেখতে পেয়ে বাইক থামাবে বাধ্য হলো। কিছুটা থমকে সুরে বলল, এখানে কেন? আপনি আমায় ইগনোর কেন করেন? সেটি নিশ্চয়ই তোমার বোঝার কথা। বুঝি, তবে নিজের খামতিটুকু নজরে আসছে না। ইয়াসির জবাব দেয় না। তার বিষণ্ণ মনে আর কারোর জন্য অনুভূতি জাগে না। জুহি ফের রেখেই সে চলে যায়। দিনকে দিন জুহির অবস্থা খারাপ হতে থাকে। রাতের আধারে চিৎকারহীন কাঁদে। কি আশ্চর্য সে কান্না! ওর এই বিষণ্ণতা কারোর নজরে আসার কথা না। তবে একদিন চট করেই বোনের ঘরে শুয়ে শুয়ে চিঠি পেয়ে গেল জোহান। সে ভীষণ অবাক তখন। জুহি সেদিন ফিরল একটু রাত করেই। জোহান অপেক্ষা করছিল বোনের জন্য। কলিং বাজতেই দরজা খুলে দিল। জুহিন চোখ মুখ কালো হয়ে আছে। হাসার চেষ্টা করলো, তবে বোনের বিষণ্ণতা স্পষ্ট দেখল জোহান। অথচ এতদিনে মেয়েটার অবস্থা একটুও বোঝেনি সে। তারপরে দিনগুলো অনেকটা হেলায় যেতে লাগলো। জুহি নিজ জীবনে পিছিয়ে যাচ্ছে। মেয়েটির অবস্থা দিনকে দিন খারাপই হচ্ছে। পড়াশোনা হচ্ছে না, কালচারাল কোনো প্রোগ্রামেও সে নেই। তার এই অবস্থা দেখে জোহানের হৃদয় থমকে গেল। ভাই হয়ে বোনকে এভাবে কষ্ট পেতে দেখে কেমন করে। এক সন্ধ্যায় মরার মতো ঘুমিয়েছিল জুহি। তাকে তোলা হলো। ঘুমু ঘুমু টোলমলে তার দুটো চোখ। ঘুমানোর পূর্বে তো সে কেঁদেছে। ফ্রেশ হয়ে এসে বসলো টিভির সামনে। একের পর এক চ্যানেল ঘুরাতে লাগলো। তার ধ্যান জ্ঞান সব কেমন লোপ হয়েছে। নতুবা পাশে থাকা ব্যক্তিকে চোখ পড়ল না কেন? এই যে ইয়াসির, গুনে গুনে 1.5 হাত দূরে বসে থাকা বিশাল দেহের একটা মানুষ, অথচ তাকে নজরেই এলো না জুহির। কলিং বাজলো, দরজা খুলল। জুহি হতবাক, বিস্মিত। তার চোখে মুখে বিস্ময়ের খেলা করছে। বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে, হাতে তাদের নানান জিনিসপত্র। জুহি যেন কিছুই বুঝল না, শুধু হাঁ করে তাকিয়েই রইল। জুহি কল্পনা করতে পারছে না, সত্যি সে ভাবতে পারছে না। ও ভাবলো বিষয়টা স্বপ্ন। ইয়াসিরের বাবা মা হুট করে তাদের বাড়িতে এসেছে, এটা সত্য হওয়ার কারণ দেখা না সে। তাই ছোট বোনের কাছে গেল, বলল, রুহি, একটা চিমটি কেটে দে তো। রুহি ঈষৎভাবেই চিমটি কাটলো, তবে বিস্ময়ে হাত পা শীতল হয়ে গেছে জুহির। তাই সে কোনো অনুভূতি পেল না। আবার কাট, বেশ জোরে, বুঝলি?
রুহি বুঝেছে, তাই এবার সর্বোচ্চ শক্তিতে চিমটি কেটে দিল। ব্যথায় আর্তনাদ করে উঠল জুহি। মাগো! ড্রয়িং রুম থেকে ছুটে এলেন জুহির মা। তিনি এসে দুই বোনকে চোখের সাহায্যে সাবধান করে গেলেন। জুহি ধপাস করে বেডের উপর শুয়ে পড়ল। তার মাথাটা ভনভন করছে, এ নিশ্চিত স্বপ্ন, নতুবা তাকে ভূতে ধরেছে। রাত তখন 10টা। খাওয়ার দাওয়া নেই জুহির, মস্তিষ্ক ভাবনা, অথচ উত্তর নেই। সব কেমন ঘোলাটে, ওর চোখে মুখে ভয় দেখা মিলছে। দরজায় নক পড়ল। মেয়েটা ব্যস্ত হয়ে দরজা খুলল। ইয়াসির গম্ভীর মুখে দাঁড়িয়ে। 5 মিনিট কথা বলা যাবে? সম্মতিতে মাথা দুলালো জুহি। রুমে প্রবেশ করলো ইয়াসির। মেয়েটা চঞ্চল হলেও বেশ পরিপাটি, তবে আজ কেমন উল্টোপাল্টা দেখাচ্ছে। ইয়াসির বেডের উপর বসলো, তারপর ইশারা করে বোঝালো বরাবর বসতে। আমি খুব সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলছি, আশা করি সবটা ভেবে জবাব দেবে। জুহি বাক্য ব্যয় না করেই সম্মতিতে মাথা দোলালো। ইয়াসির নিজের অতীতটুকু সংক্ষিপ্ত বর্ণনা করে বলল। তুমি আমার ভীষণ ছোট, সবেমাত্র প্রথম বর্ষে পড়াশোনা করছো। একটা কথা কি লোকে বলে, একটা নির্দিষ্ট সময় অবধি মানুষ তার অন্তরে আবেগ পুষে রাখে, অথচ আমি নিজ জীবন থেকে বলতে পারি আবেগের কোনো বয়স হয় না। বাচ্চা থেকে বুড়ো, যখন যে কেউ আবেগে ভাসতে পারে। জুহি, আমি আমার জীবনের সম্পর্ক ভাঙার কষ্ট বুঝেছি। প্রেমের সম্পর্ক করার ইচ্ছে আমার একেবারেই নেই। সরাসরি বিয়ের কথা বলছি। ইটস নট লাভ ম্যারেজ, ইটস শুড বি অ্যারেঞ্জ ম্যারেজ, অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট ফর সিকিউর ইউর ফিউচার ফ্রম মাই সাইড। জুহি নিরুত্তর, তার মাথা নিচু। ইয়াসির দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি প্রেমের ইচ্ছে থাকে তবে আমাদের সম্পর্কটি এখানেই থেমে যাবে, যাওয়া উচিত। কথাটা শেষ করে চলে যাচ্ছিল ইয়াসির। ওকে আটকে দিল জুহি। সামনে এসে দাঁড়ালো। পুরুষটির শুভ্র ত্বক ছোঁয়ার লোভ হলো, তবে সেটিকে প্রশ্রয় না দিয়ে জুহি শুধালো, বিয়েটা কি আজই করা যায় না? জুহির কথাই রইল। বিয়েটা হয়ে গেল জুহি একটা ঘড়ির মধ্যে। জোহান বোনের সবটুকু সুখটুকু দেখতে পেল, সেই সাথে কৃতজ্ঞ হলো বন্ধুর প্রতি। ইয়াসির জুহির অনুভূতিকে মূল্য দিয়েছে, প্রেম নয়, সরাসরি বিয়ে করেছে। দুই বন্ধু একসাথে সময় নিয়ে সিগারেট শেষ করলো। চারপাশ থেকে কেমন মন ভালো করার সুবাস নেমে এসেছে। আমার বোন, আমার প্রাণ, দায়িত্বটা পালন করতে কাপ্পন্ন করিস না ইয়াসির। ইয়াসিরের ঠোঁটের কোণ প্রসারিত হলো। জোহানের চোখে কান্না, তবে বাইরে থেকে সেটা বোঝার উপায় নেই। কিছু সময়ের ব্যবধানে অনেক কিছুই বদলে গেছে জোহান। জুহি তোর বোন, কিন্তু এখন আমার স্ত্রী। ইয়াসিরের ভাবনাটি বড় ভালো লাগলো জোহানে। সে জানে ইয়াসির খাঁটি সোনা। যদি একবার কারোর প্রতি ভালোবাসা জন্মে, তবে পৃথিবী উল্টে গেলেও তার ক্ষতি হতে দেয় না। অথচ কিছু মানুষ থাকে যারা কিনা সেই ভালোবাসাটাকেই প্রত্যাখ্যান করে দেয়, আর তেমনই একজন ফারা। আকাশে বিশাল চাঁদ। জুহি সেদিকে তাকিয়ে আছে। তার পাশে বসে আছে ইয়াসির। দুজন পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কে জড়িয়ে গেছে। ছেলেটার আনরোমান্টিকতায় জুহির পছন্দ হচ্ছে না। ও একটু ঘেঁষার চেষ্টা করছে, অথচ ইয়াসির বুঝেও না বোঝার মতন করছে। জুহি মনে মনে প্ল্যান করে নিল। হুট করে জ্ঞান হারানোর মতো করে ইয়াসিরের শরীরের উপরে পড়ে গেল। ইয়াসির কিন্তু সবটা বুঝতে পেরেছে, তাই ভীষণ হাসি পেল ওর। তবে না হেসে মেয়েটিকে কোলে তুলে নিল। ওভাবেই পার হলো আরেকটা সময়। জুহি তখনও শূন্য ভাসমান। এবার অধৈর্য হয়ে চোখ মেলল মেয়েটি। অভিযোগ করে বলল, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? এই খোলা আকাশের নিচে সময় শেষ করবেন নাকি? ইয়াসির জবাব না দিয়ে মেয়েটিকে কানের কাছে এগিয়ে গেল। জুহি না চাইতেও চোখ দুটো বন্ধ করে ফেলল। কিয়ৎকাল যেতেই বুঝতে পারলো মানুষটি সিগারেটে জ্বলে যাওয়া ঠোঁট দুটো তার মুখশ্রীতে ঠেকেছে, ছুঁয়ে যাচ্ছে পরম ভালোবাসায়।